বাংলা নববর্ষ বরণে দেশ জুড়ে শেষ মুহূর্তের প্রস্তুতি, চারুকলায় মুখোশ, মোটিভ তৈরি, গানে গানে বর্ষবরণের প্রস্তুতি শিল্পীদের। খাগড়াছড়িতে নদীতে ফুল ও কাপড় ভাসিয়ে ত্রিপুরাদের বৈশু উৎসব শুরু, বান্দরবানে চলছে মারমা বর্ষবরণ উৎসব সাংরাই। আগামী সপ্তাহে চিকিৎসা ব্যবসায়িক ভিসা সহজ করবে ভারত, আইনি প্রক্রিয়ায় শেখ হাসিনাকে ফেরানো নিয়ে আলোচনা। মধ্যপ্রাচ্যে যুদ্ধ দীর্ঘ হলে খাদ্য নিরাপত্তার ঝুঁকিতে 4.5 কোটি মানুষ, IMF এর সতর্কতা, বাড়তে পারে মূল্যস্ফীতি। স্বাগত বিরতিহীন সংবাদ দুপুরে, সাথে আছি আমি মেহেরিন তাজরিন কবির। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, জানাবো বিস্তারিত। চৈত্র সংক্রান্তি আজ, পুরাতন বছরকে বিদায় ও বাংলা নববর্ষ 1433 বরণে সারা দেশে চলছে নানা আয়োজন। শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা প্রাঙ্গণ। নানা শৈল্পিক কাঠামো ও মুখোশ তৈরিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন শিক্ষক, শিক্ষার্থী ও শিল্পীরা। তাদের সাথে যোগ দিয়েছেন সাবেক শিক্ষার্থীরাও। আয়োজকরা জানিয়েছেন এরই মধ্যে 80% কাজ শেষ। এবছর শোভাযাত্রার নাম দেয়া হয়েছে বৈশাখী শোভাযাত্রা এবং প্রতিপাদ্য নববর্ষের ঐক্য, গণতন্ত্রের পুনরুত্থান। বৈশাখ বরণে 5টি বড় মোটিভ তৈরি করা হয়েছে। সেখানে থাকছে বাঘ, পেঁচা, গ্রামীণ জীবন চিত্র সহ নানা প্রতীকী উপাদান। মোটিফের শৈল্পিক কাঠামো তৈরির পাশাপাশি রঙের কাজও শেষ। চারুকলার প্রতিটি কোণ, গ্যালারি আর বারান্দা সেজে উঠেছে বর্ণিল ক্যানভাসে। এছাড়া থাকছে চৈত্র সংক্রান্তির বিভিন্ন আয়োজন। আমরা যেরকম এখন নিজেরা কাজ করি, আগে তো ছাত্ররাই কাজ করতো, আমরা এরকম বাতা বুতা চাইসা দিতাম। আর প্রথমবার 2টা বাঘ বানাইছিল ছোট করে, এত বড় না। আমার সোনার ময়না পাখি কোন দোষেতে গেলা উইরা রে দিয়া মোরে পাখি রে আমার সোনার ময়না পাখি। এ নিয়ে আরো জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাহিমা হোসেন। মাহিমা হোসেন, আগামীকাল তো পয়লা বৈশাখ, তো শেষ মুহূর্তের প্রস্তুতি কেমন দেখছেন এবং আজ চৈত্র সংক্রান্তি, তো চৈত্র সংক্রান্তি উপলক্ষে আজ কি কি আয়োজন রয়েছে আমাদের জানাবেন। জি, আমি যেমন বিগত সংবাদগুলোতেও বলছিলাম, আসলে আজ কিন্তু শেষ মুহূর্তের যে প্রস্তুতি, বেলা বাড়ার সাথে সাথে সেই প্রস্তুতির যে ব্যস্ততা তাও কিন্তু বাড়তেই শুরু করেছে। এখনও যে কর্মযজ্ঞ চলছে তা একেবারেই শেষ ক্রান্তি লগ্নে চলে এসেছে এবং যেহেতু আপনি যেটা বলছিলেন যে আসলে যে চৈত্র সংক্রান্তির যে ব্যাপারটা, চৈত্র সংক্রান্তির যে অনুষ্ঠানগুলো রয়েছে তার যে কার্যক্রম তা কিন্তু ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে এবং কিছুক্ষণ পর হয়তো বিকাল নাগাদ যে চৈত্র সংক্রান্তির যে আয়োজনগুলো রয়েছে, যে অনুষ্ঠানগুলো রয়েছে, সেই অনুষ্ঠানগুলো শুরু হবে এবং কেবল বর্ষবরণে, অর্থাৎ এই যে একটি চৈত্র, একটি যে বিদায় জানানো, চৈত্রকে বিদায় জানানোর জন্য কিন্তু বিভিন্ন অনুষ্ঠানের কিন্তু আয়োজন রয়েছে চারুকলাতে। এবং এখন যদি আসে যে মোটিভের কাজের, এই যে বৈশাখী শোভাযাত্রার কিন্তু সবচেয়ে বড় আকর্ষণই কিন্তু এই মোটিভগুলো এবং এই শোভাযাত্রার জন্য যে মোটিভগুলো করা হয়েছে, আমি বিগত সংবাদগুলোতেও কিন্তু বলছিলাম আসলে যে প্রতিটি কিন্তু আমাদের লোকজ সংস্কৃতি এবং ঐতিহ্যকেই কিন্তু বহন করে এবং এখন অবধি কিন্তু মোরগের কাজ, মোরগ, ট্যাপা পুতুল, হাতি, এই যে মোটিভগুলো রয়েছে এগুলোর কাজ কিন্তু অনেকটাই শেষ, প্রায় 90% কিন্তু শেষ হয়ে গিয়েছে আর অল্প কিছুটা কাজে কিন্তু বাকি আছে এবং এই সময় কিন্তু যে শিক্ষার্থীদের যে ব্যস্ততা তা কিন্তু অনেক বেড়ে গিয়েছে। আর এই কিছুটা সামনে গেলে এখানে কিন্তু বেশ কয়েকটি পটচিত্রও কিন্তু এবার আঁকা হয়েছে। পাশাপাশি আরেকটি জিনিস, প্রতি বছরের মতন এবছরও কিন্তু এক ধরনের এই যে গ্রামীণ যে ঐতিহ্য, যে নাগরদোলা বা বিভিন্ন যে রাইডগুলো থাকে, সেই রাইডেরও কিন্তু এখানে চারুকলাতে ব্যবস্থা রয়েছে। আমরা দেখেছি এখানে নগরদোলা রয়েছে, সেই নগরদোলাও কিন্তু অনেকে চড়ছেন, অনেকে কিন্তু কাল বৈশাখ কিন্তু আজও অনেকে এসেছেন এই উৎসবে শরিক হতে, চৈত্র সংক্রান্তির উৎসবে শরিক হতে। আবার একই সাথে পুরো উৎসবে যে আর পাশাপাশি যে আনন্দগুলো রয়েছে সেগুলো, সকলে এই আনন্দগুলো উপভোগ করতে এসেছে।
এবং মোটিভের কাজগুলোর মধ্যে আসলে এখন পর্যন্ত কিন্তু মোরগের কাজ এবং ট্যাপা পুঁথু যেটা রয়েছে বাঙালি সংস্কৃতির একটি অনেক প্রাচীন ঐতিহ্য, এই জিনিসগুলো কিন্তু তুলে ধরা হচ্ছে। এবং মোরগ, পাশাপাশি কবুতরের কাজটা খানিকটা বাকি আছে। কবুতরের কাজে কিন্তু এখনো কিছুটা পেপার পেস্টিং চলছে, যেহেতু আর কিছু ঘন্টায় আর একদিনের মতন সময় বাকি নেই। কয়েক ঘন্টার পরেই যে আমাদের সেই সময়, যার জন্য আমাদের পুরো বাংলা সংস্কৃতির যে সবচেয়ে বড় অংশ বর্ষবরণ, সেই বর্ষবরণের অপেক্ষায় কিন্তু সবাই রয়েছেন এবং এখন কিন্তু খুব ব্যস্ত রয়েছেন সকলে এবং কাজ করছে। এবং আসলে এর বাইরেও কিন্তু বিভিন্ন ধরনের যে চিত্রকর্ম সেগুলো সাজানো রয়েছে। অনেকে আবার হাতেও কিন্তু আলপনা করছেন, অনেকে রয়েছেন তারা বিভিন্ন ধরনের, যে আজকে কিন্তু অনেক মানুষ এসেছেন এবং অন্য দিনের তুলনায় কিন্তু আজ পয়লা বৈশাখের প্রস্তুতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী মাহিমা হোসেন। বাংলা নববর্ষ বরণে রমনা বটমূলে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সেখানকার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে গিয়ে র্যাবের মহাপরিচালক জানান, নববর্ষ উদযাপন ঘিরে নাশকতার কোনো তথ্য নেই। উৎসব নির্বিঘ্ন করতে সারা দেশেই র্যাবের কমান্ডো বাহিনী প্রস্তুত আছে বলে জানান মোহাম্মদ আহসান হাবিব পলাশ। রাত পোহালেই পহেলা বৈশাখ। প্রতিবারের মতো প্রথম প্রভাতে মঙ্গলবার ভোর 6:15টায় রমনা বটমূল আবারও জেগে উঠবে সুরের নবজাগরণে। ভোরের আলো ফোটার আগে শিশির ভেজা বাতাসে সুর, বাণী, ছন্দে শুরু হবে ছায়ানটের প্রভাতী আয়োজন। নববর্ষের এ আয়োজন ঘিরে রমনা বটমূলে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। নিরাপত্তা ব্যবস্থা দেখতে সকালে রমনায় আসেন র্যাবের মহাপরিচালক। জানান, নাশকতার কোনো শঙ্কা নেই, তবে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত আছে র্যাবের কমান্ডো বাহিনী। গোয়েন্দা তথ্য, সাইবার মনিটরিং সহ অন্যান্য তথ্য বিশ্লেষণপূর্বক বাংলা নববর্ষকে কেন্দ্র করে নাশকতার ব্যাপারে কোনো সুনির্দিষ্ট তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি। গোয়েন্দা নজরদারি এবং সাইবার মনিটরিংয়ের মাধ্যমে নাশকতাকারীদের যে কোনো নাশকতার পরিকল্পনা নস্যাৎ করে দিতে প্রস্তুত র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। শুধু রাজধানীই নয়, নববর্ষ উপলক্ষে সারা দেশে নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজিয়েছে র্যাব। সার্বিক নিরাপত্তার জন্য থাকবে র্যাবের কন্ট্রোল রুম, ফুড পেট্রোল, মোটরসাইকেল পেট্রোল, চেকপোস্ট এবং সিসিটিভি মনিটরিং ব্যবস্থা। এছাড়া যে কোনো পরিস্থিতি মোকাবেলায় সার্বক্ষণিক প্রয়োজনীয় সংখ্যক রিজার্ভ ফোর্স রাখা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে যে কোনো অপতথ্য রোধে কাজ করবে র্যাবের সাইবার টিম। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পয়লা বৈশাখ উপলক্ষে মঙ্গলবার রাজধানীতে মেট্রো রেল সীমিত পরিসরে চলাচল করবে। দুপুর 12টা পর্যন্ত বন্ধ থাকবে শাহবাগ স্টেশন, আর টিএসসি স্টেশন বন্ধ থাকবে সারাদিন। সোমবার সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানিয়েছে মেট্রো রেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড DMTCL। যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে মেট্রো রেল কর্তৃপক্ষ। পয়লা বৈশাখের দিন সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট থেকে বর্ষবরণের র্যালি বের হয়, আর রমনা বটমূলে বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করে ছায়ানট। প্রতি বছরই এ দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রচুর জনসমাগম হয়। পুরাতনকে বিদায় আর নতুন বছর বরণে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। বৈশাখী শোভাযাত্রার মোটিভ বানাতে দিনরাত ব্যস্ত শিক্ষার্থীরা। কেউ রং তুলির কাজে, আবার কেউ আঁকছেন ছবি। তুলে ধরা হবে গ্রামীণ ঐতিহ্য ও লোকজ সংস্কৃতি। মেলাসহ নানা আনুষ্ঠানিকতায় স্বাগত জানানো হবে পহেলা বৈশাখকে। বাংলা নববর্ষ বরণের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে প্রতি বছরের মতোই থাকছে নানা আয়োজন। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষার্থীরা বৈশাখী শোভাযাত্রার অনুষঙ্গ বানাতে কাজ করছেন দিনরাত। কেউ ব্যস্ত রং তুলির কাজে, আবার কেউ আঁকছেন ছবি। পয়লা বৈশাখের কাজ সবসময় আমার অনেক ভালো লাগে। এখানে অনেক একটা রঙের ব্যাপার থাকে। বিভিন্ন মোটিভ নিয়ে কাজ করতেছি, যেগুলো বাঙালির ঐতিহ্যের সাথে ওতপ্রোতভাবে জড়িত। একটি উৎসব মুখর পরিবেশে 1433 বাংলা নববর্ষ জাহাঙ্গীরনগর পরিবার যথাযোগ্যভাবে সেই অনুষ্ঠানমালা সমূহ সম্পন্ন করবে, এবং সেই ব্যাপারে আমি বিশ্ববিদ্যালয় পরিবারের সকলের সহযোগিতার জন্য সকলকে অনুরোধ করছি। খুলনা বিশ্ববিদ্যালয়ের চৈত্র সংক্রান্তি ও বাংলা নববর্ষ উদযাপনে রয়েছে 3 দিনব্যাপী আয়োজন। এরই মধ্যে আলপনায় রাঙিয়ে তোলা হয়েছে পুরো ক্যাম্পাস। শোভাযাত্রার জন্য তৈরি করা হচ্ছে প্যাঁচা, ঘোড়া, সুন্দরবনের বাঘসহ নানা ধরনের মুখোশ। শেষ মুহূর্তে এসে আমরা এখনো মুখোশ বানাচ্ছি, প্যাঁচা আর বাঘ তৈরি করছি।
এরপরে আমাদের ঘোড়া তৈরি করা হচ্ছে, মুখোশ বানাচ্ছি, আলপনা দিচ্ছি। খুবই উৎসব মুখর, কিন্তু একটু প্রেশার আছে। বর্ষবরণে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস জুড়ে থাকছে রকমারি আয়োজন। নতুন বছরকে স্বাগত জানাতে শিক্ষার্থীদের মাঝে উচ্ছ্বাস। গ্রামীণ ঐতিহ্য ও লোকজ সংস্কৃতি তুলে ধরবেন শিক্ষার্থীরা। বাংলা সনের প্রবর্তক মোগল সম্রাট আকবরের ডামি তৈরি করতেছি, সাথে আমাদের ঘোড়া থাকতেছে, টাট্টু ঘোড়া। বরিশাল নগরীর বিএম স্কুল মাঠে থাকছে 3 দিনব্যাপী বৈশাখী মেলা। বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখের শোভাযাত্রা এবারও থাকছে রং বেরঙের মুখোশ, মুকুট, টোপর, পাখা, রাখি সহ লোকশিল্পের নানা উপকরণ। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বৈশাখী মেলার জন্য মাটির গাড়ি সহ নানা ধরনের খেলনা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা। তবে ক্ষতিকর প্লাস্টিক পণ্যের দাপটে দিন দিন হারিয়ে যাচ্ছে পরিবেশ বান্ধব এসব খেলনা। গ্রামীণ ঐতিহ্য টিকিয়ে রাখতে সরকারিভাবে বিশেষ সহায়তার দাবি সংশ্লিষ্টদের। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারঘড়িয়া বাদুরতলা গ্রামের ননী সিংহ বৈশাখী মেলার জন্য খেলনা গাড়ি তৈরি করছেন প্রায় 50 বছর ধরে। একসময় এই গ্রামের অনেক পরিবার মাটি, বাঁশ ও কাগজের খেলনা বানিয়ে জীবিকা নির্বাহ করত। একসময় এসবই ছিল গ্রামীণ মেলার প্রধান আকর্ষণ। এখন হাতে গোনা কয়েকজন ধরে রেখেছেন এই পেশা। আগে ব্যবসা ভালো হতো, এখন ব্যবসা একটু লুজ। একটা গাড়ি ব্যাং গাড়ি করতে গেলে 20 বার খাটতে হয়, তবে একটা গাড়ি হয়। আগে ব্যবসা বাম্পার ব্যবসা করতো, কিন্তু এখন ব্যবসাটা হয় না। মানে আপনার জায়গা জায়গা মেলা হইতে দিচ্ছে, হয়তো দেয় না, গণ্ডগোলের লেগে। নববর্ষ উপলক্ষে বিভিন্ন সামগ্রী তৈরিতে ব্যস্ত শেরপুরের মৃৎশিল্পীরা। এই জেলার 300 বছরের ঐতিহ্যবাহী চান্দেরনগর বৈশাখী মেলা এবারও বসবে। 2টা মেলা করা হয়, একটা মেলাই করি, পহেলা বৈশাখ বা ঈদের মেলা এগুলাই করা হয়। আমরা সবাই খুশি এই মেলার বিষয়ে। নীলফামারী সৈয়দপুরের চওড়া ইউনিয়নের পালপাড়ার মৃৎশিল্পের ঐতিহ্য প্রায় 400 বছরের। এখানে শখানেক পরিবার এই কাজের সঙ্গে যুক্ত। বিভিন্ন মেলা সামনে রেখে ব্যস্ততা বাড়ে তাদের। ব্যবসায় মাটির পণ্য তৈরি করে আমরা যে একটা লাভবান হবো সেটা তো হতে পারি না। আধুনিকতার সঙ্গে তাল মিলিয়ে যাতে এই শিল্প টিকে থাকতে পারে, বাজারজাত করতে পারে, এজন্য রাষ্ট্রীয় সহায়তা এবং বাজারজাতকরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে রাষ্ট্রীয় পর্যায়ে থেকে। তাহলে এই শিল্পকে আমরা টিকিয়ে রাখতে পারবো। মাটির খেলনার মতো গ্রামীণ ঐতিহ্য ধরে রাখতে প্রশিক্ষণ, সরকারি পৃষ্ঠপোষকতা এবং বাজার ব্যবস্থাপনায় বিশেষ গুরুত্ব দেওয়ার পরামর্শ সংশ্লিষ্টদের। জুলেখা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পয়লা বৈশাখের প্রস্তুতি নিয়ে জানাতে চট্টগ্রাম এবং বরিশাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতে চট্টগ্রামে আছেন সহকর্মী আহসান রিটন। আহসান রিটন, চট্টগ্রামে পয়লা বৈশাখের শেষ মুহূর্তের প্রস্তুতি কেমন দেখছেন আমাদেরকে জানাবেন। দেখুন, আজকে বছরের শেষ দিন অর্থাৎ চৈত্র সংক্রান্তি। আজকে এই চৈত্র সংক্রান্তিকে জমজমাট করার জন্য আমরা দেখছি ইতিমধ্যে আসলে চট্টগ্রামের যে সমস্ত পয়েন্টে চৈত্র সংক্রান্তি এবং বর্ষ বিদায়ের বরণের যে অনুষ্ঠানগুলো হবে সেখানে প্রস্তুতি বলা যেতে পারে যে একেবারেই শেষ। আমরা এই মুহূর্তে আছি চট্টগ্রামের জেলা শিল্পকলা একাডেমিতে। আপনি দেখতে পাচ্ছেন যেখানে আসলে মঞ্চ তৈরি, বর্ণিল কালার দিয়ে এখানে আসলে ব্যানার তৈরি করা হয়েছে এবং বর্ণিল সাজসজ্জায় পুরো শিল্পকলা একাডেমি প্রস্তুত করা হয়েছে। এবং আগামী এখন থেকে 1 থেকে 1.5 ঘন্টা পর এখানে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে চৈত্র সংক্রান্তির যে আয়োজন সেটি জেলা শিল্পকলা একাডেমির পক্ষ থেকে শুরু করা হবে। আমরা দেখছি এই অনুষ্ঠানগুলোতে অংশ নেওয়ার জন্য ইতিমধ্যে নগরীর নানা জায়গা থেকে যারা এই মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেবেন তারা ছুটে আসছেন এবং বেলা যত গড়াচ্ছে ততই আসলে আমরা দেখছি লোকজনের টুকটাক উপস্থিতি। তবে এই মুহূর্তে যেহেতু মধ্যাহ্নভোজের সময় সেই কারণে কিছুটা ঘাটতি দেখছি। তবে যারা অংশ নেবেন অনুষ্ঠানগুলোতে তারা ইতিমধ্যে আসতে শুরু করেছে এবং আমরা ধারণা করছি যে বেলা যত বাড়বে ততই মানুষের যে উপস্থিতি সেটি আসলে বাড়তে থাকবে। এটি ছাড়াও আসলে চট্টগ্রাম, আপনি জানেন যে চট্টগ্রাম জেলা প্রশাসকের উদ্যোগে এবার আসলে চট্টগ্রামের যে ডিসি হিল, যেখানে এত বছর সম্মিলিত পহেলা বৈশাখ উদযাপন পরিষদের পক্ষ থেকে নববর্ষ বরণ এবং বর্ষবিদায়ের যে আনুষ্ঠানিকতা সেটি করা হতো, সেখানে আবার ডিসির পক্ষ থেকে করা হচ্ছে। সেখানে আগামীকালকে সকাল 7টা কিংবা 8টার সময় চট্টগ্রামের যে সার্কিট হাউস রয়েছে সেখান থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হবে। সেই র্যালিটি চট্টগ্রামের ডিসিল প্রাঙ্গণে গিয়ে শেষ হবে এবং সেখান থেকে সারাদিনব্যাপী যে সাংস্কৃতিক অনুষ্ঠান, নাচ, গান, আবৃত্তি সহ যে সমস্ত অনুষ্ঠানগুলো রয়েছে সব কিছু হবে। এর পাশাপাশি চট্টগ্রামের সিআরবি, পতেঙ্গা সহ নানা জায়গায়
বর্ষবরণকে কেন্দ্র করে যত রকমের আয়োজন সেগুলো তারা করবেন। আমরা দেখছি ইতিমধ্যে নগরীর বিভিন্ন পাড়া মহল্লাতেও ছোটোখাটো অনুষ্ঠানের মাধ্যমে 2টি দিনকে বরণ করার জন্য এবং বছরকে বিদায় দেওয়ার জন্য তারা প্রস্তুতি নিচ্ছেন এবং সব কিছু যাতে ঠিকঠাকভাবে হয় সেই বিষয়টিকে মাথায় রেখে আমরা দেখছি আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বেশ তৎপর রয়েছে এবং পুরো নগরীকে আসলে বেশ কয়েকটি স্তরে মুড়িয়ে ফেলার কথা আসলে প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে। তো সবকিছু মিলিয়ে বলা যায় হাসান রিটন, আপনি আমাদের সাথেই থাকুন। এবার বরিশাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আলামিন। আমরা চট্টগ্রামের খবর শুনছিলাম, বরিশালের পরিস্থিতি কি, পয়লা বৈশাখের প্রস্তুতি কেমন দেখছেন এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে জানাবেন। উৎসবের যে আমেজটা সেটা কিন্তু আসলে এই প্রস্তুতি থেকেই শুরু হয়। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, বরিশালে পহেলা বৈশাখ উপলক্ষে যে শোভাযাত্রা বের হবে সেই শোভাযাত্রার যে আনুষঙ্গিক যে কাজ সেটি কিন্তু এখন একদম শেষ পর্যায়ে এবং সেই কাজগুলো কিন্তু এখন চলছে। বিশেষ করে আমি এই মুহূর্তে রয়েছি চারুকলার সামনে, সেখানে কিন্তু চারুকলার যারা শিল্পীরা রয়েছে তারা কিন্তু তাদের নিপুণ হাতের ছোঁয়ায় রং বেরঙের তুলিতে কিন্তু আসলে তাদের এই যে টাকটু ঘোরার একটি কাজ কিন্তু এখানে চলছে এবং এটি কিন্তু একদম শেষ পর্যায়ে। এছাড়া কিন্তু বিভিন্ন ধরনের সামগ্রী কিন্তু তারা তৈরি করেছেন, বিশেষ করে লোকজ সংস্কৃতির যে বৈচিত্র্যগুলো রয়েছে সেগুলো ফুটিয়ে তোলার চেষ্টা করছেন। এখানে যারা শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু সকাল থেকে একদম দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন এবং শেষ পর্যায়ে তাদের প্রস্তুতি একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছে এবং তারা কিন্তু তাদের প্রস্তুতি একদম শেষ পর্যায়ে নিয়ে এসেছেন। এখানে কিন্তু শুধু যারা শিক্ষার্থী রয়েছেন তারাই শুধু আসছেন এমনটি নয়, এখানে কিন্তু বিভিন্ন বয়সের মানুষ কিন্তু এখানে ভিড় করছেন। অনেকে কিন্তু এই যে জিনিসগুলো তৈরি হচ্ছে সেগুলোর ছবি তোলার জন্য কিন্তু তারা এখানে আসছেন এবং তারা ছবি তুলে যাচ্ছেন। আমরা যেটি দেখেছি যে এখানে কিন্তু তালপাখা, বড় বড় তালপাখা নিয়ে আসা হয়েছে, সেগুলো কিন্তু রং করা হচ্ছে। বাংলাদেশের যে সংস্কৃতি যেগুলো রয়েছে সেগুলোকে ফুটিয়ে তোলার জন্য কিন্তু এখানে কাজ করা হচ্ছে। এর পাশাপাশি আমরা দেখেছি যে রং বেরঙের ক্যাপ তৈরি করা হচ্ছে, মুকুট তৈরি করা হচ্ছে, এখানে বিশাল আকৃতির টিয়া পাখি তৈরি। পয়লা বৈশাখের প্রস্তুতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মীরা। খাগড়াছড়িতে শুরু হয়েছে ত্রিপুরাদের প্রধান সামাজিক উৎসব বৈশু। রীতি অনুযায়ী সকালে দেবী গঙ্গার উদ্দেশ্যে ফুল ও হাতে বোনা নতুন কাপড় ভাসিয়ে হাড়ি বৈশু উদযাপন করেন তারা। আর বান্দরবানে শুরু হয়েছে মারমা সম্প্রদায়ের বর্ষবরণ উৎসব সাংগ্রাই। এর মধ্য দিয়ে পুরনো বছরকে বিদায় আর নতুন বছর বরণের প্রস্তুতি নেয় তারা। চৈত্রের ভোরে দেবী গঙ্গার উদ্দেশ্যে ফুল ভাসাতে জড়ো হন খাগড়াছড়ির ত্রিপুরা সম্প্রদায়ের নারীরা। হাড়ি বৈশু উৎসবে পূজার জন্য বন থেকে সংগ্রহ করা মাধবীলতা, অলকানন্দ, জবা সহ নানা ফুল আর হাতে বোনা ছোট্ট কাপড় ভাসানো হয় জলে। ত্রিপুরা নারীরা এ উৎসবে পরেন নিজেদের ঐতিহ্যবাহী পোশাক রিনারিসাই। 15 এপ্রিল শেষ হবে তাদের এ বৈশু উৎসব। তো আমরা আজকে মা গঙ্গার কাছে ফুল দিয়ে আজকে প্রণাম করছি। যারা ছোট বাচ্চারা আছে ছোট ছোট কাপড় বুনে সেটা হচ্ছে গঙ্গা দেবীর উদ্দেশ্যে ভাসিয়ে দেয়, যাতে হচ্ছে তাদের হাতের কাজগুলা ভালো হয়। টাকা পয়সা আর ওই রিসা বা নতুন যেটা কাপড় যেটা আমরা বুনতে পারি আর কি, রিনায় ছোট, সেটা আমরা কলা পাতা দিয়ে আমরা বিশ্বকর্মা দেবতার উদ্দেশ্যে আমরা সেটা মা গঙ্গার মধ্য দিয়ে আমরা অর্পণ করে থাকি। ত্রিপুরা সম্প্রদায়ের এই উৎসব দেখতে এসেছেন পর্যটকরাও। এমন বর্ণিল আয়োজনে মুগ্ধ তারা। আমরা প্রথমবারের মতো খাগড়াছড়িতে এই প্রোগ্রামটা দেখতে আসছি। প্রোগ্রামটা অনেক কালারফুল এবং আমাদের সকলেরই এই প্রোগ্রামটা অ্যাটেন্ড করতে পেরে খুব ভালো লাগছে। বান্দরবানেও চলছে মারমা সম্প্রদায়ের বর্ষবরণ উৎসব সাংগ্রাই। সকালে রাজার মাঠ থেকে শুরু হওয়া শোভাযাত্রায় অংশ নেন 11টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ। শোভাযাত্রা শেষে হয় বয়স্ক পূজা ও শিশু কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা। সাংগ্রাইয়ের উপলক্ষে আমরা এখানে রেলি করতে আসছি, আমাদের এখানে সবাই মিলে একত্রিত হয়, আমাদের সবাই ভালো লাগতেছে। সবাইকে সাংগ্রাই শুভেচ্ছা জানাচ্ছি। রয়েছে আমাদের বুদ্ধ স্নান, পবিত্র বুদ্ধ স্নান। 15-16 রয়েছে মৈত্রীর পানি বর্ষণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। 3 দিনব্যাপী সাংগ্রাই উৎসবে থাকবে জলকেলি, পিঠা তৈরি, বৌদ্ধ মূর্তি স্নান সহ বিভিন্ন আয়োজন, যা শেষ হবে আগামী 16 এপ্রিল। তানিয়া নাসরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দেখছেন বিরতিহীন সংবাদ দুপুর। এরপর অন্যান্য খবরের সঙ্গে যা থাকছে। চট্টগ্রামের খাতুনগঞ্জে হারাতে বসেছে চৈত কাবারি ও হালখাতা উৎসব। প্রযুক্তির উৎকর্ষে ঐতিহ্য রূপ নিয়েছে সুখের স্মৃতিতে। নেত্রকোনায় চলছে দিনব্যাপী খনার মেলা। তুলে ধরা হচ্ছে কৃষিতে খনার বচনের তাৎপর্য।
লোকসঙ্গীতে মুগ্ধ দর্শক শ্রোতা। আগামী সপ্তাহ থেকে চিকিৎসা ও ব্যবসায়িক ভিসা সহজ করার বিষয়ে ভারত সম্মত হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, ভালো মাইন্ডসেট থাকলে দুই দেশের সম্পর্ক ইতিবাচকভাবে অনেক দূর এগিয়ে যাবে। পররাষ্ট্র উপদেষ্টা জানান, দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বেশ কিছু সমস্যা নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। পাইপলাইনের ডিজেল দেয়ায় ভারতকে ধন্যবাদ জানানো হয়েছে। শেখ হাসিনাকে ফেরানোর প্রশ্নে তিনি জানান, আইনি প্রক্রিয়ায় তাকে ফেরানোর বিষয়ে আলোচনা হয়েছে। গেল মঙ্গলবার 3 দিনের দিল্লি সফরে যান পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। সফরে দ্বিপক্ষীয় সম্পর্ক সহ নানা বিষয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে আলোচনা হয় তার। মেডিকেল ভিসাগুলা ওপেন আপ করে দিতে প্লিজ শুন, তো ওনারা এটা পজিটিভলি রিসিভ করছেন। তো মেডিকেল ভিসা, ব্যবসায়িক ভিসা যাতে ওপেন আপ হয়, তো আশা করি এইটা ইন দি কামিং উইকস একটা পজিটিভ দিক ওই দিক থেকে আমরা দেখতে পাবো। কৃষক কার্ড উদ্বোধন সহ নানা কর্মসূচিতে যোগ দিতে আগামীকাল টাঙ্গাইলে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার আগমন ঘিরে উচ্ছ্বসিত জেলা সর্বস্তরের মানুষ। টাঙ্গাইলে সিটি কর্পোরেশন, পরিত্যক্ত এয়ারপোর্ট চালু, যমুনা নদীতে স্থায়ী বেড়িবাঁধ সহ নানা দাবি নেতাকর্মীদের। এদিকে প্রধানমন্ত্রীকে নিরাপত্তা দিতে কয়েক স্তরের নিরাপত্তা জোরদার করেছে প্রশাসন। সরকারের দায়িত্ব নেওয়ার পর জেলা পর্যায়ে তার এটি দ্বিতীয় সফর। পয়লা বৈশাখে দেশব্যাপী কৃষক কার্ড বিতরণের প্রি পাইলট কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। সকালে টাঙ্গাইল সদরের শহীদ মারুফ স্টেডিয়ামে এই কার্যক্রমের উদ্বোধন হবে। এরই মধ্যে প্রধানমন্ত্রীকে বরণ করতে প্রস্তুত টাঙ্গাইলবাসী। তার আগমন উপলক্ষে চলছে শহরের রাস্তাঘাট মেরামত, স্টেডিয়াম মাঠে চলছে মঞ্চ ও প্যান্ডেল তৈরির কাজ। এলাকা জুড়ে চলছে রং এবং পরিষ্কার পরিচ্ছন্নতার কর্মযজ্ঞ। টাঙ্গাইলকে সিটি কর্পোরেশন করা সহ বেকার সমস্যা সমাধানে শিল্পাঞ্চল গড়ে তোলার দাবি নেতাকর্মীদের। মাইল ফলক হিসাবে প্রধানমন্ত্রী টাঙ্গাইল থেকে উদ্বোধন করছেন, এটি আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়। মির্জাপুরের গোড়ায় থেকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা সম্বর্ধনা দেব শুরু করব। টাঙ্গাইলের মানুষ অত্যন্ত আনন্দিত এই সফরকে ঘিরে। প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিশ্চিতে কয়েক স্তরের নিরাপত্তা জোরদার করেছে প্রশাসন। এখানে 4 স্তরের নিরাপত্তা থাকবে, যে আমরা সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করছি। আশা করছি কোনো ধরনের আপনার সকল কিছুই আপনার স্বাভাবিকভাবে আমরা সম্পন্ন করতে পারব। আমাদের সার্বিক যে প্রস্তুতি, সেটি নিয়ে প্রস্তুতিমূলক সভা করেছি। এখানে এসএসএফ, ডিজিএফআই, এনএসআই থেকে শুরু করে পুলিশ বাহিনী সবাইকে নিয়ে আমরা মিটিং। আশা করি এই কৃষক কার্ডের যে অনুষ্ঠানটি সেটি আমরা সফল করতে পারব। দেশের প্রান্তিক চাষিদের শক্তিশালী এবং তৃণমূল অর্থনীতি গতিশীল করতে কৃষক কার্ড দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। এই প্রকল্প থেকে কোনো কৃষক বাদ পড়বেন না বলে জানান প্রতিমন্ত্রী। এখানে নিরপেক্ষভাবে এবং যাদের পাওয়ার যৌক্তিকতা রয়েছে তারাই কৃষক কার্ডগুলি পাবেন ইনশাল্লাহ। কেউ বাদ পড়ছে না। যারা প্রান্তিক কৃষক রয়েছেন, ক্ষুদ্র কৃষক রয়েছেন। দেশের 11 উপজেলায় একযোগে এই কৃষক কার্ড কর্মসূচির যাত্রা শুরু হবে। প্রাথমিকভাবে কার্ড পাবেন 22,065 জন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন টেলিনর গ্রুপের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা সিইও বেনেডিক্টে শিলব্রেড ফাসমার। সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে সাক্ষাৎ করেন তিনি। এ সময় দেশের টেলিযোগাযোগ খাত সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এদিকে কৃষি ও কৃষিজাত শিল্পায়নে বিনিয়োগকারীদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান। এছাড়া এনজিও বিষয়ক ব্যুরোর কার্যকর সংক্রান্ত এবং আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠকের কথা রয়েছে প্রধানমন্ত্রীর। ভোগ্যপণ্যের বৃহত্তম পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে হারিয়ে যেতে বসেছে ঐতিহ্যবাহী চৈতকাবাড়ি ও হালখাতা উৎসব। সময়ের পরিবর্তন, প্রযুক্তির উৎকর্ষ আর আধুনিক ব্যাংকিং ব্যবস্থার প্রভাবে ম্লান হয়ে যাচ্ছে শতবর্ষের ব্যবসায়িক সংস্কৃতি। কালের বিবর্তনে সেই ঐতিহ্য এখন পরিণত হয়েছে সুখকর স্মৃতিতে। একসময় চট্টগ্রামের খাতুনগঞ্জ, চাকতায় আসাদগঞ্জ ছিল বাংলা বর্ষ গণনার প্রাণকেন্দ্র। চৈত্রের শেষ দিনে পুরনো হিসাব চুকিয়ে নতুন খাতায় লেনদেন শুরু হতো উৎসবমুখর পরিবেশে।
চৈত্র সংক্রান্তি এলেই ব্যবসা প্রতিষ্ঠান পরিষ্কার পরিচ্ছন্ন করে সাজানো হতো। পুরনো ক্রেতাদের বকেয়া আদায়ের পাশাপাশি হতো সৌহার্দ্য বিনিময়। তবে কালের বিবর্তনে সেই ঐতিহ্য এখন শুধুই স্মৃতি। খাতা তৈরির দোকানেও নেই আগের ব্যস্ততা। স্মৃতির পাতায় হারিয়ে যাওয়া দিন খুঁজে ফেরেন ব্যবসায়ীরা। আমার বয়সে এসে খাতুনগঞ্জের মধ্যে কোনো হালখাতা দেখতেছি না, যারা দু এক ঘরে থাকলেও থাকতে পারে। দীর্ঘ অনেক বছর ধরে দেখতেছি এখানে কোনো হালখাতা নাই। এটা সংস্কৃতি, এটা চলে যাচ্ছে আমাদের বাংলার। এটা আগে তো সব খাতার উপর হয়ে যেত, এখন তো সবগুলো খাতার উপর। তারপরেও আমাদের যে প্রতিষ্ঠান আছে 70 বছরের প্রতিষ্ঠান ধরে রাখার জন্য এই জিনিসটা করা। প্রযুক্তির উন্নয়নে যে কোনো জায়গা থেকে ঘরে বসেই পণ্য কেনাবেচা করা যায়, ফলে খাতুনগঞ্জ আসাদগঞ্জে যাওয়ার প্রয়োজন কমেছে। এতে কমেছে উৎসবের আয়োজন। ইম্পোর্টের মাল, পেঁয়াজ, আদা, রসুন, সমনের পার্টি, নোয়াখালীর পার্টি, ফেনী পার্টি আমাদের এখান থেকে মাল নিত, এখন ওখানে সরাসরি মাল যাচ্ছে। ইম্পোর্টাররা যারা ওই বর্ডার থেকে মাল ক্রেডিট করে, ওরা এখন সরাসরি মাল দিয়ে দিচ্ছে। তথ্য প্রযুক্তি আর ব্যাংকিং ব্যবস্থার উন্নতিতেও লেনদেনের ধরন পাল্টেছে। গবেষকরা বলছেন, ঐতিহ্য রক্ষায় সামাজিক ও রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার অভাবও রয়েছে। সমাজ ব্যবস্থা পুরোটা হচ্ছে ধনবাদী অর্থনীতির ব্যবস্থা। সেখানে একটু যারা শখ ঐতিহ্য ধরে রাখা, এগুলোর পৃষ্ঠপোষকতা দরকার হলেও তারা সেটা করে না। খাতুনগঞ্জে ছোট বড় প্রায় 5000 প্রতিষ্ঠানে দিনে লেনদেন হয় প্রায় 1200 কোটি টাকা। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। নেত্রকোনায় দিনব্যাপী চলছে খনার মেলা। তুলে ধরা হচ্ছে গ্রামীণ সংস্কৃতি ও কৃষিতে খনার বচনের তাৎপর্য। লোকসঙ্গীতের বিভিন্ন ধারার পরিবেশনা মুগ্ধতা ছড়ায় দর্শক শ্রোতাদের মাঝে। দৈনন্দিন কার্যকলাপ, আচার অনুষ্ঠান, কৃষি সংস্কৃতি, সমাজের সংস্কার ও বিশ্বাস নিয়ে খনার বচন তুলে ধরা হয় নতুন প্রজন্মের কাছে। চৈত্র সংক্রান্তির দিন সূর্যোদয়ের সময় উদ্বোধন করা হয় খনার মেলা। নেত্রকোনার কেন্দুয়ার নিভৃত গ্রাম আঙ্গারোয়ায় আয়োজন করা হয় এই মেলার, যেখানে গানে গানে তুলে ধরা হয় গ্রামীণ সংস্কৃতি ও কৃষিতে খনার বচনের তাৎপর্য। তৃতীয়বারের মতো অনুষ্ঠিত এই মেলায় খনার বচনের পাশাপাশি গ্রামীণ সংস্কৃতির পালা গান, বাউল গান সহ বিভিন্ন ধারার সঙ্গীত উপভোগে ভিড় করেন নানা বয়সী মানুষ। মানুষের সাথে মানুষের দেখা হওয়া, নিজের সাথে নিজের দেখা হওয়ার জন্য, নিজের সাথে নিজের কথা হওয়ার জন্য। আর খনা তো আমাদের ভাস্কর্য। স্থান, কাল এবং ব্যক্তি সবকিছু নির্ভর করেছে কিভাবে খনাকে আমরা বিশ্লেষণ করি। মেলা প্রাঙ্গণে চলছে কৃষির নানা উপকরণের প্রদর্শনী। পরিবেশের কথা বিবেচনা করে মেলা প্রাঙ্গণে প্লাস্টিক সামগ্রী নিষিদ্ধ করেছেন আয়োজকরা। একটি শক্তি হিসাবে খনাকে সামনে আনাটা খুবই প্রয়োজন। একদিকে যেমন আমাদের মাটি, হাওয়া, পানি বাঁচবে, অন্যদিকে চিন্তার স্বাধীনতা, বিজ্ঞান ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা, সবকিছুর জন্য খনা আমাদের জন্য খুব সমসাময়িক, আধুনিক। রাতভর লোকগান পরিবেশনার পর নববর্ষের সূর্যোদয়ে ভোরের হাওয়ায় শেষ হবে এই মেলা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রাজধানীর শ্যামলীর সেন্টার ফর কিডনি ডিজিজ অ্যান্ড ইউরোলজি বা সিকেডি হাসপাতালে চাঁদাবাজির মামলায় সাবেক যুবদল নেতা মঈন উদ্দিন মঈন সহ 7 জনকে গ্রেপ্তার করেছে র্যাব। র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার MZM ইন্তেখাব চৌধুরী জানান, মঈনকে নড়াইলের কালিয়ার দাতনতলা গ্রামে আত্মীয়ের বাসা থেকে গ্রেপ্তার করা হয়। সেখান থেকে তাকে ঢাকায় আনার পরে শেরেবাংলা নগর থানায় হস্তান্তর করা হবে বলে জানায় র্যাব। এছাড়া মঈনের সহযোগী আরও 6 জনকে বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করা হয়েছে। 11 এপ্রিল সিকেডি হাসপাতালের ওটি ইনচার্জ আবু হানিফ বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় সাবেক যুবদল নেতা মঈন উদ্দিন মঈনকে প্রধান আসামি করে চাঁদাবাজির মামলা করেন। এজাহারে বলা হয়, মঈন ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে 5 লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। পাশাপাশি আনা ভয়, ভীতি ও হুমকি দেওয়ারও অভিযোগ আসামিদের বিরুদ্ধে। উক্ত ঘটনার সামাজিক যোগাযোগ মাধ্যম এবং প্রিন্ট মিডিয়ায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। বিষয়টি আমলে নিয়ে দ্রুততার সঙ্গে এই অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তারের জন্য তৎপরতা চালায় এবং আমরা আজকে পুরো টিম গ্রেপ্তার করতে সক্ষম হই। দেশের অপরাধ জগতে নতুন আতঙ্ক পেনগান। দেখতে অবিকল কলমের মতো হলেও যা আসলে প্রাণঘাতী আগ্নেয়াস্ত্র। সম্প্রতি পুরান ঢাকার একটি হত্যা চেষ্টার ঘটনা তদন্তে একটি পেনগান উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, এই অস্ত্র কিভাবে দেশে এসেছে তা খুঁজে বের করতে তদন্ত চলছে।
সম্প্রতি কেরানীগঞ্জে অস্ত্র উদ্ধার অভিযানে নামে গোয়েন্দা পুলিশ। টেবিলের ড্রয়ার থেকে বের করা হয় সিগারেটের প্যাকেট, পাওয়া যায় পলিথিনে মোড়ানো 5টি টুকরা। সেগুলো জোড়া লাগিয়ে তৈরি হয় মরণঘাতী অস্ত্র। রাজধানী কোতোয়ালিতে গত 4 এপ্রিল গুলিতে আহত হন যুবদল নেতা রাসেল। সেখানে ব্যবহার করা হয় পেন গানটি। চিকিৎসাধীন রাসেলের অভিযোগ, দোকান নিয়ে বিরোধের জেরেই তাকে হত্যা চেষ্টা করা হয়েছিল। আমাদের মার্কেটে ঝামেলা ছিল সাইমনকে লগে, আজিম ভাই নাজিম ভাইকে লগে। আমারে বলছিল, আমি এর বিপক্ষে ছিলাম না, আমি আজিম ভাই নাজিম ভাই পক্ষে কথা বলছি দেখে মনে হয় কাজটা করছে সাইমন। ডিবি পুলিশ বলছে, পেশাদার কিলার সোহেল ওরফে কাল্লু 80,000 টাকায় পেন গানটি কিনে নানা অপরাধে ব্যবহার করছিল। যে অস্ত্রটি দেখতে একেবারে হুবহু কলমের, যেটা বিভিন্ন জায়গায় পেন গান হিসাবে পরিচিত। তাই পেন গান হিসাবে পরিচিত এটি আমাদের কাছেও মনে হলো যে অপরাধীরা এই ধরনের অস্ত্র ব্যবহারের ঘটনা ইতোপূর্বে তেমন সংগঠিত হয়নি এবং আমাদের কাছে এই ধরনের কোনো অভিযোগ বা এই মামলা আমরা ইতোপূর্বে পাইনি। গোয়েন্দা পুলিশ বলছে, অস্ত্রটি দেশে কিভাবে প্রবেশ করেছে তা খুঁজে বের করতে তদন্ত চলছে। আমরা এটির রুট খুঁজে মূলত কোথা থেকে আসে, কিভাবে আসে এবং এটার ইলিগাল ট্রেডটা কারা করে এই বিষয়টার উপর আমরা নজর দিচ্ছি এবং আমরা এই বিষয়টার তদন্ত সাপেক্ষে আমরা বের করে এটার সাথে যেই সংশ্লিষ্ট থাকুক তাদেরকে আমরা আইনের আওতা আনার বিষয়ে আন্তরিক হয়েছি। বিশ্বের বিভিন্ন দেশে হাই প্রোফাইল টার্গেট কিলার ও সিক্রেট এজেন্টরা এই পেনগান ব্যবহার করে। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। লক্ষ্মীপুরে ছেলেসহ 3 জনকে কুপিয়ে আহত করার পর ছাদ থেকে লাফিয়ে মারা গেছেন অবসরপ্রাপ্ত ট্রাফিক পুলিশ কনস্টেবল নাসির আহমদ। সকালে পৌর শহরের বাঞ্চানগর এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানিয়েছে, প্রথমে নাসির তার ছেলে কলেজ ছাত্র ইমরান আহমেদকে ঘুমন্ত অবস্থায় কুপিয়ে আহত করে। রক্তাক্ত ইমরানকে বাঁচাতে প্রতিবেশী স্বপন এগিয়ে গেলে তাকেও কুপিয়ে আহত করেন নাসির আহমদ। স্বপনকে বাঁচাতে নাসির নামে আরেক প্রতিবেশী এগিয়ে গেলে তাকেও কুপিয়ে আহত করা হয়। পরে 3 তলা ভবন থেকে লাফিয়ে আহত হন পুলিশের সাবেক কনস্টেবল। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নাসির। আহত স্বপন ও ইমরানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। আহত নাসির সদর হাসপাতালে চিকিৎসাধীন। তার ছেলেকে কোপাকুপি করছিলেন, ছেলের চিৎকারে পাশের লোকজন জমে এসে তাদেরকে সে কোপানোর চেষ্টা করে। তার ছেলে এবং যাকে কুপিয়েছে তারা গুরুতর আহত হয়, তাদেরকে ঢাকা মেডিকেলে রেফার করা হয়েছে এবং সেও 3 তলা থেকে দাসহ সে 3 তলা থেকে লাফিয়ে নিচে পড়েছে, তার মাথায় আঘাতপ্রাপ্ত হয় এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে আজকে 10:30টার দিকে সে মৃত্যুবরণ করেছে। নবায়নযোগ্য জ্বালানি খাতে আরোপ করা সব আমদানি শুল্ক, ভ্যাট ও কর কমানোর দাবি জানিয়েছে বাংলাদেশ সাস্টেইনেবল অ্যান্ড রিনিউয়েবল এনার্জি অ্যাসোসিয়েশন BSREA। সংগঠনটির নেতাদের দাবি, লিথিয়াম আয়ন আমদানি ব্যাটারির উপর শুল্ক অবিলম্বে 0% নামিয়ে আনতে হবে। বর্তমান জ্বালানি সংকটে নবায়নযোগ্য জ্বালানির কার্যকারিতা নিয়ে জাতীয় প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে তারা এ দাবি জানান। সংগঠনটির নেতারা বলেন, বৈশ্বিক জ্বালানি অস্থিরতায় সরকার প্রতিদিন আনুমানিক 200 কোটি টাকা ভর্তুকি দিচ্ছে, যা সামষ্টিক অর্থনীতির উপর নেতিবাচক প্রভাব ফেলছে। এছাড়া জ্বালানি সংকটের কারণে রপ্তানিমুখী শিল্প ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিশেষ করে তৈরি পোশাক শিল্পে গ্যাস সংকট ও লোডশেডিংয়ের কারণে উৎপাদন কমেছে 30 থেকে 40% পর্যন্ত। এমন বাস্তবতায় নবায়নযোগ্য জ্বালানি হতে পারে টেকসই সমাধান। নিম্নলিখিত গুরুত্বপূর্ণ নীতিগত সুপারিশসমূহ উপস্থাপন করছে। প্রথমত, নবায়নযোগ্য জ্বালানি খাতের উপর আরোপিত আমদানি শুল্ক, ভ্যাট ও কর উল্লেখযোগ্যভাবে 0 নামিয়ে আনা জরুরি, যাতে এই খাতটি প্রতিযোগিতামূলক হয়ে উঠতে পারে এবং কম খরচে বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হয়। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধের জেরে বিশ্ব অর্থনীতিতে দেখা দিয়েছে বড় ধরনের অনিশ্চয়তা। IMF সতর্ক করেছে, যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে এবং সরবরাহ স্বাভাবিক না হলে নতুন করে তীব্র খাদ্য নিরাপত্তাহীনতার মুখে পড়বে 4.5 কোটি মানুষ। সোমবার বিশ্বব্যাংক IMF বৈঠকে বৈশ্বিক প্রবৃদ্ধি আরও কমার এবং মূল্যস্ফীতি বাড়ার আসতে পারে পূর্বাভাস। কোভিড মহামারীর পর ইউক্রেন যুদ্ধের ক্ষত কাটিয়ে উঠতে না উঠতেই বিশ্ব অর্থনীতির জন্য বড় ধাক্কা মধ্যপ্রাচ্যের যুদ্ধ, জ্বালানি সরবরাহ বাধাগ্রস্ত সহ নানা সংকটে বিভিন্ন দেশ। এরই মাঝে সোমবার ওয়াশিংটনে বিশ্বব্যাংক ও IMF বৈঠকে যোগ দিচ্ছেন নানা দেশের অর্থমন্ত্রী ও নীতি নির্ধারকরা।
যুদ্ধ শুরুর আগে বৈশ্বিক অর্থনীতির স্থিতিশীলতার কারণে প্রবৃদ্ধি বাড়ার পূর্বাভাস দিয়েছিল সংস্থা দুটি। তবে ইরান যুদ্ধ দ্রুত বদলে দেয় দৃশ্যপট। জ্বালানির দাম বৃদ্ধি এবং সরবরাহ বিঘ্নের কারণে অর্থনৈতিক পুনরুদ্ধারের গতি আরও কমার শঙ্কা দেখা দিয়েছে। উদীয়মান ও উন্নয়নশীল অর্থনীতির জন্য 2026 সালের প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা 4 থেকে কমিয়ে 3.65% নির্ধারণ করেছে বিশ্বব্যাংক। যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে এ হার 2.6% নেমে আসতে পারে। এসব দেশে মূল্যস্ফীতির হার কমিয়ে 4.9% করা হয়েছে। পরিস্থিতি খারাপ হলে তা আরও বেড়ে 6.7% পৌঁছতে পারে। IMF সতর্ক করে বলছে, যুদ্ধ চললে সার সরবরাহ ব্যাহত হবে। তীব্র খাদ্য নিরাপত্তাহীনতার শিকার হবে আরও প্রায় 4.50 কোটি মানুষ। মূল্যস্ফীতির চাপ মোকাবেলায় সরকারগুলোকে লক্ষ্যভিত্তিক পদক্ষেপ নেয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। ইফাতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিশ্ববাজারে আবারও বেড়েছে জ্বালানি তেলের দাম। সোমবার যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট WTI তেলের দাম 8% বেড়ে প্রতি ব্যারেল $104.08 পৌঁছেছে। মূলত ইরানের বন্দরগুলোতে সোমবার থেকে অবরোধ শুরুর বিষয়ে যুক্তরাষ্ট্রের ঘোষণার প্রভাবে বিশ্ববাজারে বেড়েছে জ্বালানি তেলের দাম। ব্রেন্ট ক্রুডের দাম 7% বেড়েছে। প্রতি ব্যারেল তেল $102.02 বিক্রি হচ্ছে। 28 ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরুর আগে তেলের দাম ছিল ব্যারেল প্রতি প্রায় $70। যুদ্ধের প্রভাবে এক পর্যায়ে তা $119ও ছাড়িয়ে গিয়েছিল। দুদিন আগে পাকিস্তানের দুদেশের মধ্যে বৈঠকের খবরে জুনে সরবরাহের জন্য তেলের দাম কিছুটা কমে ব্যারেল প্রতি $95.20 নামে। তবে কোনো সিদ্ধান্ত ছাড়াই যুদ্ধবিরতির আলোচনা শেষ হওয়ায় আবারও বাড়ছে তেলের দাম। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনকে ঘিরে আবারও উত্তপ্ত হয়ে উঠছে রাজনৈতিক পরিবেশ। ভোটের দিন যত এগিয়ে আসছে ততই বাড়ছে সহিংসতা, পাল্টাপাল্টি অভিযোগ এবং নিরাপত্তা নিয়ে উদ্বেগ। তবে দেশজুড়ে অস্থিরতার জন্য বিজেপিকে দায়ী করছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই অশান্তি ও সহিংসতা নিয়ে উদ্বেগ বাড়ছে। তবে এই সহিংসতার ইতিহাস নতুন নয়, এর শেকড় 1950-এর দশক পর্যন্ত বিস্তৃত। দীর্ঘদিন ধরেই অভিযোগ, ক্ষমতাসীন দল যেই হোক না কেন, বিরোধীদের দমনে সহিংসতাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে। বিশ্লেষকদের মতে এই প্রবণতা রাজ্যের সামাজিক ও রাজনৈতিক কাঠামোর সঙ্গেই জড়িয়ে পড়েছে। পরিসংখ্যানও সেই চিত্রই তুলে ধরে। আর্মড কনফ্লিক্ট লোকেশন অ্যান্ড ইভেন্ট ডেটা প্রজেক্ট ACLEDর তথ্য বিশ্লেষণ করে ইন্ডিয়া টুডে জানিয়েছে, গত 6 বছরে ভারতের মধ্যে পশ্চিমবঙ্গেই নির্বাচন কেন্দ্রিক সহিংসতার হার সবচেয়ে বেশি। 2021 সালের বিধানসভা নির্বাচন ছিল অত্যন্ত রক্তক্ষয়ী, প্রায় 300টি ঘটনা ও অর্ধশতাধিক প্রাণহানি। এছাড়া 2020 সালের পর থেকে দেশের মোট নির্বাচনী সহিংসতার প্রায় 35% এবং প্রাণহানির 51% ঘটেছে এই রাজ্যেই। 2021 সালের নির্বাচনে 8 দফায় ভোট গ্রহণ হওয়ায় সহিংসতা দীর্ঘ সময় ধরে চলেছিল এবং এপ্রিল-মে মাসে তা চরমে পৌঁছায়। এবার নির্বাচন সংক্ষিপ্ত, 2 দফায় ভোট ও 4 মে ফল ঘোষণা। তবুও এরই মধ্যে বিভিন্ন জায়গায় সংঘর্ষ ও উত্তেজনার খবর সামনে আসছে। কৌস্তব বাগচিকে হত্যা করার চক্রান্ত করেছিল আজকে রাজ চক্রবর্তী, তাই বাইরে থেকে সমস্ত ক্রিমিনালদের নিয়েছে, আজকে একটা চক্রান্ত করেছিল। তবে পশ্চিমবঙ্গের মতো শান্তিপূর্ণ জায়গা ভারতের কোথাও নেই বলে মন্তব্য করেন তৃণমূল কংগ্রেস প্রার্থী সুকণ্ঠ বণিক। হিংসার কথা যদি বলেন, পশ্চিমবাংলার মতো এই শান্তিপূর্ণ জায়গা সারা ভারতবর্ষে কোথাও নেই। এবার নির্বাচনকে কেন্দ্র করে এই সমস্যা চিরকাল ছিল। আমরা তো একটা সময় ক্যাম্প অফিস করতে পারতাম না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তৃণমূলের বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগ তুলেছেন। পাল্টা বিজেপিকেই দেশজুড়ে অস্থিরতার জন্য দায়ী করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এদিকে ভোটে নিরাপত্তায় 2400 কোম্পানি আধা সামরিক বাহিনী মোতায়েন করা হচ্ছে, যার মধ্যে BSF সহ বিভিন্ন বাহিনী রয়েছে। দায়িত্বে থাকবে মোট 2.5 লাখ সদস্য। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ওয়ানডে ও T20 সিরিজ খেলতে বাংলাদেশের পথে নিউজিল্যান্ড দল।
দেশ ছাড়ার আগে কিউই অধিনায়ক টম ল্যাথাম সফরটি নিয়ে তার ভাবনার কথা জানিয়েছেন। বাংলাদেশ সফরে স্পিনই তাদের জন্য সবচেয়ে বড় হুমকি বলে মনে করেন তিনি। বাংলাদেশে গ্রীষ্মের শুরু, তাই কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়া নিউজিল্যান্ডের জন্য বড় চ্যালেঞ্জ। তবে আবহাওয়ার চেয়ে বেশি ক্রিকেটীয় চ্যালেঞ্জকে গুরুত্ব দিচ্ছেন টম ল্যাথাম। টাইগার স্পিনারদের সামলাতে প্রস্তুত তার দল। উইকেটের ধরন আর কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার সামর্থ্য আছে আমাদের। বাংলাদেশের স্পিন নিয়ে সবারই ধারণা আছে, সেভাবেই প্রস্তুতি নিয়েছি। স্পিন বড় হুমকি হয়ে উঠলে সেখানে ভরসার নাম। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।